আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল ম্যাথমেটিক্সে। আজকে আমরা তোমাদের মুক্তি গল্পটি পড়ব। তো চলো ক্লাসটি শুরু করি। কি ওটা আসতেছে না? এটা কাট। হ্যাঁ, এই যে পিডিএফ। ও আচ্ছা, পিডিএফ থেকে না শুরু করো। আমার ওটা কেটে দিস। হ্যাঁ, কেটে দাও। এটা প্রচুর ঢিলা লাগতেছে। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা শুরু করো, আমি ফোন নিতে আসছি। আওয়াজ হবে না এটা? না, শুরু করো। আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনেক রিকোয়েস্টের পর আমরা নিয়ে আসলাম মুক্তি গল্পটি। আজকে আমরা মুক্তি গল্পটি খুব ভালো করে বুঝে পড়ব। তাহলে চলো ক্লাসটি শুরু করি। দেখো, মুক্তি গল্পটি লিখেছেন কে? অ্যালেক্স হ্যালি। ঠিক আছে, মুক্তি গল্পটি লিখেছেন অ্যালেক্স হ্যালি এবং অনুবাদ করেছে গীতি সেন। অ্যালেক্স হ্যালি এটা ইংরেজি ভাষায় লিখেছিলেন এবং সেটা অনুবাদ করেছেন কে? গীতি সেন। ঠিক আছে, দেখো, সকালের খাবার দেবার পর দুজন সাদা মানুষ এক বোঝা জামা কাপড় হাতে ঘরে ঢুকলো। ঠিক আছে, এক বোঝা মানে কি? এক বোঝা মানে হচ্ছে, দেখো, এক বোঝা মানে হচ্ছে দেখো, সকালের খাবার দেবার পর দুজন সাদা মানুষ এক বোঝা জামা কাপড় হাতে ঘরে ঢুকলো। এক বোঝা মানে কি? অনেকগুলো একসাথে কাপড় হাতে বোঝাই করে ঘরে ঢুকলো। ঠিক আছে, আমরা অনেকগুলো ছাদে যে যখন কাপড় শুকাই, কাপড় শুকানোর পর কাপড়গুলো হাতে করে নিয়ে আসি, তখন কি হাতে অনেকগুলো কাপড় একসাথে থাকে, তো সেটাকে আমরা এক বোঝা বলতে পারি। ঠিক আছে, তাহলে সেরকম এক বোঝা জামা কাপড় হাতে ঘরে ঢুকলো। ঠিক আছে, দুজন সাদা মানুষ, দুজন এবং কি সাদা মানুষ বলেছে। সাদা মানুষ মানে হোয়াইট পিপল। ঠিক আছে, আমরা যারা হচ্ছে তোমার আমেরিকান বা মানে বিদেশি লোকজন আছে, তারা কিন্তু কি সাদা চামড়ার লোক আমরা বলি। আর আমরা যারা বাংলাদেশিরা, এশিয়ান, তারা হচ্ছে কি ব্রাউন পিপল। আর হচ্ছে যারা আফ্রিকান, তো তাদেরকে বলা হয় কি ব্ল্যাক পিপল। ঠিক আছে, যারা আমেরিকান বা এই সাইডের লোকজন, তারা কি হোয়াইট পিপল বা শ্বেতাঙ্গ। আর যারা হচ্ছে আফ্রিকান, তারা হচ্ছে কি তোমার, তাদেরকে বলা হয় কি কৃষ্ণাঙ্গ। ঠিক আছে, তো এখানে আমরা গল্পে বারবার সাদা মানুষ, কালো মানুষ এরকম পাবো। সাদা মানে আমরা শ্বেতাঙ্গদের ধরবো এবং কালো মানে হচ্ছে কৃষ্ণাঙ্গ, আফ্রিকান পিপলরা। ঠিক আছে, এরপর দেখো, ভীত বন্দীদের বাঁধন খুলে দিয়ে সেগুলো কি করে পরতে হয় দেখিয়ে দেওয়া হলো। মানে এই জামা কাপড়গুলো কিভাবে পরতে হয় সেই বন্দীদেরকে দেখিয়ে দেওয়া হলো। তার মানে আমরা বুঝতে পারছি কিছু মানুষকে বন্দি করে রাখা হয়েছে, এই বন্দীদের বাঁধন খুলে দিয়ে জামাগুলো পরার জন্য দেখাচ্ছে যে জামাগুলো এভাবে পরতে হয়। আর ভীত মানে কি, যে যারা বন্দি তারা হচ্ছে কি ভীত হয়ে আছে, ভয় পেয়ে আছে। ঠিক আছে, এরপরে দেখো, একটা বস্ত্রে পা থেকে কোমর পর্যন্ত অন্য একটাই ঊর্ধ্বাঙ্গ ঢাকতে হয়। ঠিক আছে, একটা বস্ত্র হচ্ছে পা থেকে কোমর পর্যন্ত, মানে একটা কাপড় যেটা পা থেকে কোমর পর্যন্ত পরে, অর্থাৎ প্যান্ট জাতীয়। আরেকটা হচ্ছে অন্যটায় ঊর্ধ্বাঙ্গ ঢাকতে হয়। ঠিক আছে, কোনটার ঘাগুলো সেরে এসেছিল, জামা কাপড় পরা মাত্র সেগুলো চুলকাতে শুরু করলো। ঠিক আছে, মানে সে বন্দি, সে অনেক নির্যাতনের শিকার, তো তার শরীরে অনেক ধরনের বিক্ষত হয়ে আছে তার শরীরটা, এবং তার শরীরে ঘাগুলো সেরে আসছিল। আর জামা পরাতে সেগুলো কি হলো, সেগুলো হচ্ছে জামা পরা মাত্র সেগুলো চুলকাতে শুরু করলো। আর এই কোনটা মানে হচ্ছে কি, কোনটা মানে হচ্ছে যে ব্যক্তিটার কথা বলা হচ্ছে তার নাম। ঠিক আছে, অনেকে তোমরা বুঝো না যে কোনটা আসলে কি বোঝানো হয়েছে এখানে। কোনটা মানে হচ্ছে যে ব্যক্তিটাকে ঘিরে গল্পটা, ব্যক্তিটার কথা বলা হচ্ছে, যে কৃষ্ণাঙ্গ মানুষটা, সেটা হচ্ছে কোনটা, তার নাম হচ্ছে কোনটা। ওকে,
আচ্ছা, এরপরে দেখো বাইরে লোকজনের কথাবার্তার কোলাহল ক্রমে বাড়ছিল, ক্রমশই লোক জমছিল। কুন্টারা জামা কাপড় পরে বিমূঢ় হয়ে বসেছিল, কি জানি এরপরে কপালে কি আছে। আচ্ছা, কুন্টারা বলতে এখানে মানে হচ্ছে কৃষ্ণাঙ্গদের বুঝাচ্ছে, যারা বন্দি হয়ে আছে এবং কালো মানুষরা যারা, তারা হচ্ছে তাদের সবাইকে একসাথে কুন্টারা বলা হচ্ছে, প্লুরাল ফর্ম, ঠিক আছে, মানে বহুবচন, যে কুন্টারা। এরপর হয়ে বসেছিল, কি জানি এরপরে কপালে কি আছে। তারা ভাবছে যে আমার কপালে কি আছে, তারা তো বন্দি, ঠিক আছে, তারা দাস হিসেবে বিক্রি হচ্ছে মানুষের কাছে, সাদা মানুষের কাছে। তো সেজন্য তারা কি ভীত হয়ে আছে এবং তারা হচ্ছে ভয় পেয়ে আছে যে না জানি কি হবে তাদের সাথে, ঠিক আছে। এরপরে দেখো সাদা মানুষ দুটো ফিরে এসে প্রথমে রাখা বন্দীদের মাঝে তিনজনকে বার করে নিয়ে গেল। তারপরেই বাইরের আওয়াজের ধরনটা বদলে গেল। কোনটা অবাক হয়ে কতগুলো অবদ্ধ চিৎকার শুনছিল, নিখুঁত স্বাস্থ্য, অফুরন্ত কর্মশক্তি, অন্য কোনো সাদা মানুষের গলা, ঠিক আছে, মানে ওরা বাইরের আওয়াজ শুনছে, বাইরের শব্দ শুনছে, বাইরে কি নিয়ে কথা বলা হচ্ছে, বাইরে বলা হচ্ছে যে নিখুঁত স্বাস্থ্য, অফুরন্ত কর্মশক্তি, ঠিক আছে, অন্য কোনো সাদা মানুষের গলা। অন্য কোনো সাদা মানুষের গলায় আবার কি বলছে দেখো, আমরা কি বলছি এটা আমরা দেখবো এখন। 350, ঠিক আছে, সে কি বলছে, অন্য সাদা মানুষ বলছে কি 350, আরেকজন বলছে কি 400। প্রথম সাদা মানুষটির চিৎকার শোনা গেল, 6। কে 6 বলবেন, তাকে দেখুন, দুর্দান্ত কর্মক্ষমতা, ঠিক আছে। সাদা মানুষগুলো এভাবে করে কি করছে, পশু বা বাজারে যখন কোনো কিছু বিক্রি করা হয় তখন এভাবে নিলামে তোলা হয়, ঠিক আছে। অনেক মানুষ থাকে এবং জিনিসটাকে বলা হয় যে এত টাকা, তারপরে মানুষগুলো বলে যে এত টাকা, তার সেই টাকার একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে যখন একটা দাম নির্ধারণ হয় তখন যে মানুষটা সেই দামটা বলে তাকে, তার কাছে জিনিসটাকে বিক্রি করা হয়, ঠিক আছে। এটা এরকম বিক্রির ধরন, নিলামে তোলা বলে। তাহলে এই মানুষগুলোকে, এই সাদা মানুষগুলো কালো মানুষগুলোকে নিলামে তুলেছে, কালো মানুষগুলোকে অর্থাৎ কৃষ্ণাঙ্গ মানুষগুলোকে বিক্রি করছে, দাস হিসেবে বিক্রি করছে, ঠিক আছে। 1800 শতাব্দীর দিকে এই দাস প্রথাটা খুবই বেশি, অনেক বেশি প্রচলিত ছিল। মানুষরা কি করতো, সাদা মানুষরা তাদের বাসাবাড়ির কাজে বা বিভিন্ন কাজে তাদেরকে খাটাতে তাদেরকে কিনে নিয়ে যেত এবং তাদেরকে নির্যাতন করতো, ঠিক করে খেতে দিত না, শুধুমাত্র তারা কালো মানুষ বলে, ঠিক আছে, তাদের দাস হিসেবে ট্রিট করতো, বিক্রি করা হতো, ঠিক আছে। তো সেই মানুষগুলোকে দাস হিসেবে ধরে নিয়ে এসেছে, বন্দি করে রেখেছে বাজারে, তাদেরকে সাদা মানুষের কাছে বিক্রি করছে এবং সাদা মানুষরা নিলামে তুলেছে কালো মানুষগুলোকে। সাদা মানুষগুলো বলছে যে 350, 400 এরকম করে করে দাম ঠিক করছে যে কত দামে কাকে বিক্রি করবে। এবং তাদের এই কৃষ্ণাঙ্গ মানুষগুলোর শক্তি, কর্মক্ষমতা, তারা যদি একটু মানে বয়সে কম হয় তাহলে তাদের দাম বেশি, এরকম করে তারা মাপকাঠি নির্ধারণ করে বিক্রি করছে এবং দাম নির্ধারণ করছে, বেশি বেশি দামে বিক্রি করতে চাচ্ছে, ওকে। তাহলে দেখো সাদা মানুষটি চিৎকার করে বলছে যে 6। কে 6 বলবেন, তাকে দেখুন, মানে 6 যদি দাম বলে তার মানে কি দুর্দান্ত ক্ষমতা তার আছে, মানে তার কর্মক্ষমতা অনেক বেশি, তার দামটা বেশি, এরকম করে সে বিক্রি করছে, ঠিক আছে। তাকে দেখুন, দুর্দান্ত কর্মক্ষমতা। কোনটা ভয়ে শিউরে উঠছিল, তার মুখ বেয়ে দরদর করে ঘাম ঝরছিল, নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছিল। যখন 4 জন সাদা মানুষ ঘরে ঢুকলো, সে যেন অসাড়, মানে তার শরীরে যেন কোনো শক্তি নেই, এরকম লাগছে, অসাড়, ঠিক আছে, মানে তার শরীর মনে হচ্ছে যে কোনো শক্তি নেই, তার কোনো বোধ নেই, এরকম লাগছে, কারণ তাকে বন্দি করে রেখেছে, বিক্রি করছে, তার মধ্যে তো এসব চলবেই, এটাই স্বাভাবিক, তাই না। তারপর কি বলছে দেখো, কোনটাকে স্পর্শ করতে সে রাগে ভয়ে দাঁত খিচিয়ে উঠল। তখনই মাথায় একটা প্রবল আঘাত পেয়ে তার বোধ শক্তি লুপ্ত হয়ে গেল। সচেতন হয়ে উঠতে দেখতে পেল উজ্জ্বল দিবালোকে আরও 2 জনের সঙ্গে সেও বাইরে লাইন করে দাঁড়িয়ে আছে। চারদিকে শত শত সাদা মানুষ হা করে তাকিয়ে আছে, তারই মাঝে 2টো কালো মানুষ শিকল হাতে দাঁড়িয়ে। মুখের ভাব দেখে মনে হয় পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তারা একান্ত উদাসীন, চোখের দৃষ্টি সম্পূর্ণ নির্লিপ্ত, লক্ষ্যহীন, সদ্য গাছ থেকে পেরে আনা বাদরের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সব কিছু শিখিয়ে নেওয়া যাবে, ঠিক আছে। সাদা মানুষটা পায়চারি করতে করতে হাত নেড়ে কুন্টার আপাদ মস্তক নির্দেশ করে কথাগুলো চিৎকার করে বলছিল, ওকে। দেখো এখানে বলা হচ্ছে কি যে
যেই কোনটাকে বিক্রি করা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রূপক অর্থে যে সদ্য গাছ থেকে পেরে আনা জিনিস যেরকম ফ্রেশ থাকে, অনেক সুন্দর থাকে, সেরকম বলছে যে সদ্য গাছ থেকে পেরে আনার মতো, তারপর হচ্ছে বাদরের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মানে ওই কোনটার বা ওই কৃষ্ণাঙ্গ মানুষটার কি অনেক বুদ্ধি আছে, তীক্ষ্ণ বুদ্ধি আছে, সে তার কোনো কিছু তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে। সাদা মানুষরা কি করতে পারবে, তাকে অনেক কিছু ভালো করে শিখিয়ে নিয়ে বেশি বেশি খাটাতে পারবে, বেশি বেশি কাজ করাতে পারবে, সেজন্য বলছে যে তাকে সব কিছুই শেখানো যাবে, এরকম করে তারা বলছে। সাদা মানুষগুলো এগুলো বলছে, ঠিক আছে, কোনটাকে বিক্রি করার জন্য। সাদা মানুষটা পায়চারি করতে করতে হাত নেড়ে কোনটার আপাদ মস্তক নির্দেশ করে কথাগুলো চিৎকার করে বলছিল। তারপর কোনটাকে জোর করে ঠেলে সামনে একটা বেদির মতো উঁচু জায়গায় উঠালো। একেবারে সরেস, নিজের ইচ্ছা মতো গড়ে নেওয়া যাবে, ঠিক আছে, মানে এরকম বলতে বলতে কোনটাকে কি করলো, কোনটাকে ওরা হচ্ছে একটা মঞ্চের মতো জায়গায় উঠালো, উঠিয়ে বলল যে একেবারে সরেস, নিজের ইচ্ছা মতো গড়ে নেওয়া যাবে, ঠিক আছে, একেবারে সরেস, নিজের ইচ্ছা মতো গড়ে নেওয়া যাবে। এটা কিন্তু আমরা আমাদের প্রশ্নেও পেয়ে যাবো, এই জন্য আমরা ভালো করে এটা বুঝে নিব। দেখো, একেবারে সরেস মানে কি, বলছে যে একেবারে খাঁটি, ঠিক আছে, একেবারে খাঁটি, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে তাকে গড়ে নিতে পারবে, তুমি তাকে সব কিছু শিখিয়ে টিখিয়ে সে কাজের জন্য প্রস্তুত করে নিতে পারবে, এরকম বলছে। কোনটা ভয়ে হতবুদ্ধি হয়েও লক্ষ্য করেনি কখন চারিদিকে লোকজন এগিয়ে এসে তার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করছে। সর্বাঙ্গে মানে হচ্ছে সর্ব অঙ্গে, মানে সব জায়গায়, শরীরের সবখানে, ঠিক আছে, সবখানে হাত বুলিয়ে বুলিয়ে পরীক্ষা করছে। যেন আমরা যখন পশু কিনতে যাই তখন কি পশুকে বিভিন্ন জায়গায় ধরে ধরে আমরা দেখি যে ঠিক আছে কিনা পশুটার সব জায়গায়, ঠিক আছে, সেরকম মানুষকে বাজার দরে বিক্রি করা হচ্ছে, সেরকম মানুষের কৃষ্ণাঙ্গ মানুষকে সেভাবে ধরে ধরে পরীক্ষা করে দেখছে যে সব কিছু ঠিক আছে কিনা, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে। $300, 350, 500, 6 এরকম করে আস্তে আস্তে দাম বাড়ছে। প্রথমে কেউ $300 বলছে, তারপরে হচ্ছে কেউ 500 বলছে, 600 বলছে, এভাবে করে দামগুলো নিলামে বাড়ছে, ঠিক আছে। সাদা মানুষটি ক্রুদ্ধ গর্জনে বলে উঠল, বাজারের সেরা তরুণ যুবা, কেউ কি 7.5 বলবেন? একজন চেঁচিয়ে উঠল 7.5, আরেকজন বলছে কি 8। ডাক উঠল 8, আর কেউ কিছু বলে ওঠার আগেই আবার শোনা গেল 8.5। ডাক আর চড়ল না, তার মানে 8.5-এ আরেকজন বিক্রি হয়ে গেল, ঠিক আছে, কুর্তাটা 8.5-এ বিক্রি হয়ে গেল। এই মানে এরকম করে বোঝা গেছে যে নিলামে বিক্রি করছে, যে প্রথমে $300 বলছে, তারপরে কেউ বলছে কি $500, $600, তারপরে কেউ বলছে $750, $800, এরকম করে 850-তে বিক্রি হয়ে গেল। ওকে, ডাকার চললো না মানে কি, এই দামটাই ফিক্সড হয়ে গেল এবং এই দামেই মানুষ ওকে নিয়ে নিতে চাচ্ছে, যে বলেছে সে ওকে নিয়ে নিবে, সাদা মানুষটা। এরপরে দেখো, ডাক উঠলো 8। আচ্ছা, যে সাদা মানুষটা এদিক থেকে চেঁচাচ্ছিল সে কোনটার শিকল খুলে নিয়ে তাকে সামনে একজনের দিকে ঠেলে দিল। এই নতুন সাদা মানুষটার পেছনে একজন কালো লোক, শিকলের প্রান্তটা তারই হাতে দেওয়া ছিল। তার প্রতি কোনটার অনুনয়পূর্ণ চাহনি সম্পূর্ণ ব্যর্থ হলো। সে লক্ষ্যহীন নির্বিকার দৃষ্টিতে কোনটাকে শিকল শুদ্ধ টেনে একটা 4 চাকার বাক্সের সামনে নিয়ে এলো। 4 চাকার বাক্সের সামনে নিয়ে এলো। বাক্সটার সামনে একটা বিরাট গাধা জাতীয় পশু। কালো লোকটা রূঢ়ভাবে কোনটাকে বাক্সের মেঝেতে ঠেলে ফেলে দিয়ে শিকলটা কোথায় আটকে দিল। কিছুক্ষণ পরে কোনটা গন্ধে অনুভব করলো সাদা মানুষটা ফিরে এসেছে। সে গাড়ির উপরে চড়ে বসতে কালো লোকটিও সামনের সিটের মাথায় উঠে বসে একটা চামড়ার ফিতে পশুটার পিঠে আছড়ে ফেললো। অমনি বাক্সটা গড়িয়ে চলতে শুরু করলো। মানে এই কোনটাকে কি করছে, একটা গাড়ি করে নিয়ে যাচ্ছে, 4 চাকার গাড়ি, সামনে আছে গাধার মতো একটা পশু, এবং সাদা মানুষটা যখন আসলো কোনটা তখন কি করছে, সাদা মানুষটার গন্ধে যেন তাকে চিনে ফেলছে, যেন বুঝতে পারছে যে সাদা মানুষটা আসছে। সাদা মানুষটা আসলে তখন আরেকটা কালো মানুষ ছিল এই সাদা মানুষটার গাড়িটার চালনা করার জন্য, অর্থাৎ সেও দাস হিসেবে সাদা মানুষটার দাস হিসেবে আছে। এবং যেই সাদা মানুষটা গাড়ির উপর চড়ে বসলো, গাড়িতে বসলো, আর কালো মানুষটা কি করলো, গাড়ির উপরে চড়ে বসলো এবং
লোকটি সামনের সিটের মাথায় উঠে বসলো এবং একটা চামড়ার ফিতে দিয়ে কি করলো, গাধাটাকে বাড়ি দিয়ে মারলো এবং গাড়িটা চলা শুরু হলো। ঠিক আছে, ঘোড়ার গাড়ি যেভাবে চালায়, যখন ঘোড়া থেমে যায় তখন ঘোড়াকে কি করে, একটা লম্বা একটা চাবুকের মতো জিনিস দিয়ে মারে। তো সেরকম গাধাটার জাতীয় পশুটাকে এই ফিতাটা দিয়ে কি করলো, আছড়ে ফেললো তার পিঠে আছড়ে ফেললো এবং গাড়িটা চলা শুরু করলো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এই ব্যাপারটা যে সাদা মানুষটা এদিক থেকে চেঁচাচ্ছিল, সে কোনটার শিকল খুলে নিয়ে তাকে সামনের একজনের দিকে ঠেলে দিল। এই নতুন সাদা মানুষটার পেছনে একজন কালো লোক, এই সাদা মানুষটার পেছনে কি একজন কালো লোক। তো কালো লোকটাকে দেখে কোনটার হয়তো মনে হলো যে সে তো আমার জাতির মানুষ, সেও কালো আমিও কালো, তাহলে সে হয়তো আমাদেরকে আমাকে সাহায্য করতে পারবে। সেজন্য কি করলো, অনুনয়পূর্ণ চাহনি সে দিয়ে তার দিকে তাকালো, কিন্তু সে চাহনিটা কি হলো, ব্যর্থ হয়ে গেল। সে চাহনি ব্যর্থ হলো কারণ সে হচ্ছে ওই সাদা মানুষটার দাস হয়ে গেছে। সাদা মানুষটা যেটা বলবে সে সেটাই শুনবে, সে আসলে আর কালোদের পক্ষে নাই। ঠিক আছে, এই জন্য এটা বলা হলো। ওকে, এরপরে দেখো কোনটা শিকলটা ভালো করে পরীক্ষা করে দেখলো, বড় ক্যানুতে তাদের যে শিকল দিয়ে বাঁধা হয়েছিল তার থেকে এটা হালকা ধরনের। ঠিক আছে, দেখো ক্যানু মানে হচ্ছে কি এক ধরনের জলযান, মানে একটা তোমার হচ্ছে নৌকার মতো গাড়ি, মানে সমুদ্রের চলে এরকম গাড়ি, যেখানে তাদেরকে নিয়ে এসেছে। ঠিক আছে, শিকল দিয়ে মানে তাদের সেই গাড়িতে যেখানে যে শিকল দিয়ে বাঁধা ছিল সেই শিকলটা কি একটু শক্ত ছিল বা আরও বেশি মোটা ছিল, কিন্তু এখন যে শিকল দিয়ে তাদেরকে বাঁধা হয়েছে সেই শিকলটা কি হালকা ধরনের। ঠিক আছে, প্রাণপণে চেষ্টা করলে কি ছেঁড়া যাবে না, সে চিন্তা করছে যে আমি যদি আমার যত শক্তি আছে সব দিয়ে এটা চেষ্টা করি, সেটাকে আমি ছিঁড়ে ফেলতে পারবো না। কিন্তু এখন গাড়ি থেকে লাফাবার উপযুক্ত সময় নয়। কোনটা একবার মাথা তুলে সাদা মানুষটার দিকে তাকালো, সেই মুহূর্তে সেও পেছন ফিরে তাকাতে তাদের চোখাচোখি হয়ে গেল। ভয়ে কোনটার দেহ হিম, মানে কি ভয় ঠান্ডা হয়ে আসলো তার শরীরটা। কিন্তু সাদা মানুষটার মুখের ভাবের লেশমাত্র ছিল না, ভাবের লেশমাত্র ছিল না। পথের ধারে বিস্তৃত শস্যক্ষেত্র, বিভিন্ন রঙের শস্য দেখা যাচ্ছে, তার মাঝে ভুট্টা সে চিনতে পারলো। জুফরেতে ফসল কাটবার সময় যেমন দেখতে হয় তেমনি, মানে হচ্ছে তার জায়গা যেখান থেকে সে এসেছে জুফরেতে, যেরকম সেই জায়গায় সে ফসলকে যেরকম দেখতো সেরকম লাগছে তার কাছে সেই শস্যক্ষেত্রটা। খানিকটা পর সাদা মানুষ এবং কালোটি দুজনেই শুকনো রুটি আর মাংস বের করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। কোনটার খুবই খিদে পেয়েছিল, খাদ্যের সুগন্ধে তার জিভে জল এসে গেল। তবুও সামনের কালো লোকটি যখন পেছনে ফিরে তাকে এক টুকরো রুটি দিতে চাইলো, সে তার মুখ ফিরিয়ে নিল। তবুও সামনের কালো লোকটি যখন পেছনে ফিরে তাকে এক টুকরো রুটি দিতে চাইলো, সে তার মুখ ফিরিয়ে নিল। ঠিক আছে, দেখো আমরা এটা আস্তে আস্তে করে বুঝি। দেখো এখানে কি বলেছে, শিকলটা সে পরীক্ষা করছে যে এটা হালকা নাকি ভারী, সে প্রাণপণে চেষ্টা করলে সেটাকে ছিঁড়ে ফেলতে পারবে নাকি, মানে কি সে মুক্ত হতে চাইছে, সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। ঠিক আছে, এরপরে দেখো এই প্ল্যানটা তো তার মাথায় চলছে, তো চলতে চলতে যখন সে মাথা তুলে সাদা মানুষটার দিকে তাকালো, তখন সাদা মানুষের সাথে তার চোখে চোখ পড়ে গেল, সেটাকেই বলছে চোখাচোখি হলো। কুন্টার যখন চোখাচোখি হলো তখন কুন্টার কি মানে ভয়ে তার দেহ ঠান্ডা হয়ে আসলো, তার শরীর যেন ঠান্ডা হয়ে আসলো এরকম লাগছে। কিন্তু সাদা মানুষের মুখের ভাবে কোনো ধরনের পরিবর্তন ছিল না, মানে লেশমাত্র কিছু ছিল না, তার মুখের ভাবের কোনো কিছুই ছিল না, নর্মাল যেরকম করে তাকিয়েছিল সেরকমই। এরপরে দেখো পথের ধারে সে দেখছে যে তার জায়গা যেখান থেকে সে এসেছে জুফরেতে যেরকম শস্যক্ষেত্র ছিল, ফসল কাটবার সময় যেমন দেখতে হয় তেমনই লাগছে সব কিছু তার কাছে। তারপরে তখন দেখো সাদা মানুষ এবং কালো মানুষটা যে গাড়ি চালাচ্ছিল এবং সাদা মানুষ যে গাড়িতে বসেছিল, তারা দুজনেই পরে রুটি খেতে লাগলো, মাংস দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। তখন কিন্তু কোনটারও খুব ক্ষুধা পেয়েছে, সে কি করছে, খাদ্যের সুগন্ধে তার জিভে জল এসে গেল। তখন কালো মানুষটা যখন তাকে এক টুকরো রুটি দিতে গেল, সে নিল না, কারণ কি সে ফিরিয়ে দিল। কেন? এটা হচ্ছে তার একটা প্রতিবাদ স্বরূপ, যে সে তো দাস হিসেবে ওকে বিক্রি করে কিনে নিয়ে যাচ্ছে, তো ও হচ্ছে কি পালাতে চাইছে এখান থেকে, এখানে বন্দি সে থাকতে চাইছে না, তো এটার প্রতিবাদ স্বরূপ সে কি করছে, রুটিটা সে ফিরিয়ে নিল, সে খেলো না রুটিটা। ঠিক আছে, তার যদিও খুব ক্ষুধা পেয়েছিল তারপরে সে ফিরিয়ে নিল, কারণ কি এটা তার একটা প্রতিবাদ স্বরূপ। ওকে, এরপরে দেখো
সূর্য অস্ত যাচ্ছিল তাদের গাড়ির পাশ দিয়ে, আর একটি গাড়ি বিপরীত দিকে, দেখো, বিপরীত দিকে ছুটে গেল। গাড়িটির পেছনে চরম ক্লান্তি ভরে দ্রুত পদক্ষেপে চলছিল মোটা কাপড়ের পুরনো ছেঁড়া পোশাক পরা 7টি কালো মানুষ। কয়টি কালো মানুষ? দেখো, 7টি কালো মানুষ। তাদের মুখে গভীর হতাশার ছাপ। ক্রমে অন্ধকার ঘনিয়ে আসতে কুন্টাদের গাড়িটা পাশের ছোট রাস্তায় ঢুকে পড়ল। দূরে গাছের ফাঁকে একটা বিরাট সাদা বাড়ি দেখা যাচ্ছে। এবার কি হবে? এখানেই কি তাকে হত্যা করে খাওয়া হবে? কোনটার মনের মধ্যে বিভিন্ন কিছু চলছিল, যে কি হবে আমার সাথে, ঠিক আছে? সে ভয়ে ছিল, পালানোর চিন্তা করছিল, অনেক কিছু চলছে তার মনের মধ্যে দিয়ে। তো এটা সিনারিওটা বলছে যে সূর্য তখন অস্ত যাচ্ছিল, তাদের গাড়ির পাশ দিয়ে আরেকটি গাড়ি বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে? গাড়িটির পেছনে চরম ক্লান্তি ভরে দ্রুত পদক্ষেপে চলছিল মোটা কাপড়ের পুরনো ছেঁড়া পোশাক পরা 7টি কালো মানুষ। মানে ওই গাড়িতেও ছেঁড়া কাপড় পরা 7টি কালো মানুষ ছিল, মানে তাদেরকেও কিনে নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, গাড়িতে করে। কোনটাকে আমরা যার কথা পড়ছি তাকেও যেরকম কিনে নিয়ে যাচ্ছে, তো ওই গাড়িতেও বিপরীত পাশ দিয়ে যখন যাচ্ছিল ওদেরকেও 7টি মানুষকেও ওরকম বন্দী হিসেবে, দাস হিসেবে কিনে নিয়ে যাচ্ছিল। তো তাদের মুখেও কি ছিল? হতাশার ছাপ ছিল। তাদের মুখেও কিন্তু গভীর হতাশার ছাপ। ক্রমে অন্ধকার ঘনিয়ে আসতে কুন্টাদের গাড়িটা পাশের ছোট রাস্তায় ঢুকে পড়ল। দূরে গাছের ফাঁকে একটা বিরাট সাদা বাড়ি দেখা যাচ্ছে। এবার কি হবে? মানে ও কুন্টা দেখছে দূর থেকে যে একটা গাছের ফাঁকে একটা সাদা রঙের বাড়ি দেখা যাচ্ছে। এখন কি হবে? আমাকে কি তারা কি করবে? এবার কি হবে? এখানেই কি তাকে হত্যা করে খাওয়া হবে? মানে সে চিন্তা করছে যে এবার আমার কি হবে? এখানে কি আমাকে হত্যা করে তারা খেয়ে ফেলবে? মানে আমার কি হবে? এরকম একটা তার মধ্যে অস্থিরতা কাজ করছে। বাড়িটার কাছে এসে কোনটা আরো কালো মানুষের গন্ধ পেল। অন্ধকারের ভেতর 3টি মানুষের আকার বোঝা যাচ্ছিল। কয়টি মানুষের আকার বোঝা যাচ্ছিল? দেখো, 3টি মানুষের। একজনের হাতে আলো ঝোলানো, মানে একজন আলো ধরে আছে, ঠিক আছে? হারিকেন জাতীয় কিছু হয়তো দিয়ে সে ধরে আছে আলোটা। বড় ক্যানুর অন্ধকার খোলের ভেতর এ ধরনের আলো কোনটা দেখেছে। কেবল এটার চারপাশে একটা স্বচ্ছ চকচকে আবরণ। তার ভেতর দিয়ে অবশ্য স্পষ্ট দেখা যায় কালো লোকগুলোর পাশ দিয়ে একটা সাদা মানুষ এগিয়ে এলো। গাড়িটা থেমে যেতে একজন আলোটা উঁচু করে ধরলো, ঠিক আছে? ভেতরের সাদা মানুষটা নেমে এসে নতুন লোকটার সঙ্গে করমর্দন করলেন। তারপর দুজনে হাসি মুখে বাড়ির দিকে চলে গেল। কি করছে? যখন বাড়িটার কাছে নিয়ে আসলো, কোনটা হচ্ছে আরো কালো মানুষের গন্ধ পেল। মনে হচ্ছিল যে আরো কালো মানুষ এখানে আছে, এবং অন্ধকারের ভেতরে 3টি মানুষের আকার বোঝা যাচ্ছিল। দেখো, একজনের হাতে আলো ঝোলানো আছে, 3জন মানুষ, একজন কি আলো ধরে আছে। বড় ক্যানুর অন্ধকার খোলের ভেতর এ ধরনের আলো কোনটা দেখেছে। ক্যানু মানে হচ্ছে কি? জলযান, মানে হচ্ছে নৌকা, ছোট জাতীয় নৌকা। কেবল এটার চারপাশে একটা স্বচ্ছ চকচকে আবরণ। তার ভেতর দিয়ে অবশ্য স্পষ্ট দেখা যায়, অর্থাৎ এই মানে তোমার এই লাইটটার হচ্ছে বর্ণনা করা হচ্ছে যে এর চারপাশে হচ্ছে একটা স্বচ্ছ চকচকে আবরণ, মানে একটা গ্লাস আছে। তার ভেতর দিয়ে অবশ্য স্পষ্ট দেখা যায়, মানে গ্লাসের ভেতর দিয়ে আলোটা দেখা যাচ্ছে। কালো লোকগুলোর পাশ দিয়ে একটা সাদা মানুষ এগিয়ে এলো। এগিয়ে এলো, গাড়িটা থেমে যেতে একজন আলোটা উঁচু করে ধরলো। ভেতরে সাদা মানুষটা নেমে, মানে তারা 3জন কালো মানুষ নিয়ে একজন সাদা মানুষ আসছে। তাদের গাড়িতে যে সাদা মানুষটা ছিল সেও নামলো। সে নেমে এই সাদা মানুষটার সাথে কি করলো? করমর্দন করলো, মানে হচ্ছে হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেক করে তারপর দুজন হাসি মুখে বাড়ির দিকে চলে গেল। ওকে, এরপরে দেখো, কোনটার মনে একটু আশা হলো এবার কালো লোকেরা তাকে ছেড়ে দেবে না। আচ্ছা, কোনটার মনে একটু আশা হলো যে এবার হয়তো আমাকে ছেড়ে দিবে। কিন্তু এ কেমন কালো লোক? তারা তাকে দেখে বিদ্রূপের হাসি হাসছে। নিজের স্বজাতির লোক নিয়ে এরা পরিহাস করছে। ছাগলের মতো সাদা মানুষের হুকুমে কাজ করে। এদের আফ্রিকাবাসীর মতো দেখাচ্ছে বটে, কিন্তু এরা কখনো তা হতে পারে না। গাড়িটা কোনটাকে নিয়ে এগিয়ে গেল। আচ্ছা, কিন্তু গাড়ি থেকে কোনটাদেরকে নামালো না, ঠিক আছে? কোনটাকে নামালো না। কোনটা কি ভাবছে যে সাদা লোকটা যখন চলে গেছে, গাড়িতে তো সেই কালো লোকটা ছিল, তার মতোই তার স্বজাতির লোক, মানে তার জাতির লোক। সেও কৃষ্ণাঙ্গ, কোনটাও কৃষ্ণাঙ্গ, যে গাড়ি চালাচ্ছে সেও কৃষ্ণাঙ্গ। তাহলে বলা হচ্ছে কি যে কোনটা হয়তো আশা করছে যে তার স্বজাতির লোক তাকে হয়তো মুক্ত করে দিবে, তাকে হয়তো ছেড়ে দিবে, কিন্তু আসলে তা করলো না, ছেড়ে দিল না। দেখে কোনটা মনে মনে ভাবছে যে এ কেমন কালো লোক, মানে ও তো আমার মতোই একজন মানুষ, তাহলে ও কেমন,
যে ওর জাতির লোককে বন্দি করে দাস হিসেবে নিয়ে যাচ্ছে, ও কিছু করছে না, ও বিদ্রূপের হাসি হাসছে, ও সাদা লোকটার সাথে হাত মিলিয়েছে, সাদা লোকটার হয়ে কাজ করছে, ওর মাথায় কি কোনো বুদ্ধি নেই? ও একটা ছাগলের মতো সাদা লোকটারই কথা শুধু শুনছে, তার হুকুমেই কাজ করছে, ঠিক আছে, এরকম করে সে চিন্তা করছে। তারপর বলছে যে এর চেহারা আফ্রিকানদের মতো হলেও এ আসলে আমার মানে আফ্রিকাবাসী না, এটা হচ্ছে এরা কখনো তা হতে পারে না। তাই এই মানে কালো লোকগুলো যেগুলো সাদা লোকের কথা মতো চলছে তাদেরকে উদ্দেশ্য করে কোনটা বলছে যে এ আফ্রিকানদের মতো দেখতে হলেও এ আসলে এই জায়গার মানুষ না, ঠিক আছে, এরা কখনো আফ্রিকান না, এটা বলা হচ্ছে। গাড়িটা কোনটাকে নিয়ে এগিয়ে গেল। অন্য কালো লোকগুলো হাসাহাসি করতে করতে পাশে পাশে চললো। কিছু দূর গিয়ে গাড়িটা থামতে চালক নেমে এসে শেকলের অপর প্রান্ত খুলে রূঢ় ভঙ্গিতে টান মেরে কোনটাকে নামতে ইঙ্গিত করলো, ঠিক আছে। কিছু দূর যেয়ে কোনটাকে তখন নামাচ্ছে এবং অমানবিকভাবে নামাচ্ছে, ভালো করে বলছে না নামতে, কি করছে, শিকল টান দিয়ে হ্যাচড়া টান দিয়ে নামাচ্ছে। লোকগুলো জোর করে তাকে নামালো, তারপর একটা খুঁটির সঙ্গে শিকলটা আবার বেঁধে দিল, নামিয়ে একটা খুঁটির সঙ্গে শিকলটাকে বেঁধে দিল। কোনটা দৈহিক যন্ত্রণা, ত্রাস, ক্রোধ ও ঘৃণাতে কাতর হয়ে সেখানে পড়ে থাকলো। একজন তার সামনে এক পাত্র জল ও এক পাত্র খাদ্য নামিয়ে রাখলো। খাদ্যটা যেমন অদ্ভুত দেখতে তেমনি অদ্ভুত তার গন্ধ, তবুও তা দেখে কোনটার রসনা লালায়িত হয়ে উঠল, ঠিক আছে। তাকে অমানবিকভাবে অত্যাচার করছে, টেনে নামাচ্ছে, আরেকটা বেদির সাথে বেঁধে দিচ্ছে, একটা খুঁটির সাথে বেঁধে রাখছে। তো এগুলার জন্য তার রাগে, ক্রোধে, সব কিছুতে, এবং তার শরীরও চলছে না, নির্যাতনের শিকার হয়েছে, মাটিতে সে লুটিয়ে আছে। এরপর কি করলো, একটা খাদ্য তাকে খেতে দিল, সেটা অদ্ভুত দেখতে, অদ্ভুত তার ঘ্রাণ, কিন্তু কোনটা কি করলো, ওটা দেখেই তার তো প্রচুর ক্ষুধা পেয়েছে, ওটা দেখেই তার মানে লালায়িত হয়ে উঠলো। কিন্তু কোনটা মুখ ফিরিয়ে থাকলো, কালো লোকগুলো তা দেখে আবারও বিদ্রূপের হাসি হাসলো। লালায়িত হয়ে উঠলেও কোনটা খাবারটা খাবে না, সেখান থেকে মুখ ফিরিয়ে আছে, ঠিক আছে, মুখ ফিরিয়ে নিয়ে আছে, সে খাবে না। কালো লোকগুলো তা দেখে আবারও বিদ্রূপের হাসি হাসলো। কালো লোকগুলো কি করলো, আবারও কোনটার এই যে মানে প্রতিবাদ দেখে তারা হচ্ছে বিদ্রূপ করে হাসছে। গাড়ির চালক আলোটা তুলে ধরে মোটা খুঁটির কাছে গিয়ে শিকলটা জোরে টেনে কোনটাকে দেখিয়ে দিল ওটা ছেঁড়া যাবে না। তারপর খাবারের দিকে ইঙ্গিত করে শাসানির ভঙ্গি করলো। সবাই হাসতে হাসতে চলে গেল। মানে কালো লোকগুলো তো বুঝছে যে ও প্রতিবাদ করছে, ও মুক্ত হতে চাইছে, তো কি করলো, ও যেহেতু খাচ্ছে না, ওকে দেখাচ্ছে যে শিকলটা টেনে দেখালো যে এটা ছেঁড়া যাবে না, তুমি মুক্ত হতে পারবে না, ঠিক আছে, শিকলটা ছেঁড়া যাবে না, এটা দেখে তাকে নির্দেশ করতে চাইলো যে এটা ছিঁড়তে পারবে না, এখান থেকে তুমি মুক্ত হতে পারবে না, তুমি এখানে বন্দি, তোমাকে এটাই খেতে হবে, এটা ইঙ্গিত করে সে কী করলো, শাসানির ভঙ্গি করলো এবং মানে তাকে শাসালো যে এখান থেকে তুমি বের হতে পারবে না, এখানেই তোমাকে থাকতে হবে। শাসিয়ে তখন কি করলো, তারা হাসতে হাসতে চলে গেল। কোনটা অপেক্ষা করতে লাগলো কখন সবাই ঘুমোবে, কখন সে পালাবার সুযোগ পাবে। এরই মধ্যে একটা কুকুর এসে তার খাবারের পাত্র খালি করে দিয়ে গেল। রোষে কোনটার সর্বাঙ্গ জ্বলে গেল, ঠিক আছে, মানে এখন সে কোনটা চিন্তা করছে যে সবাই কখন ঘুমাবে, আমি কখন পালাবো, সেই প্রহর গুনছে। এবং সেই এরই মধ্যে তখন কি হলো, কোনটার খাবারটাও সে খেতে পারলো না, একটা কুকুর এসে তার পাত্রটা খালি করে দিয়ে গেল। মানে কি, কুকুর এসে তার খাবারটা খেয়ে ফেললো। রোষে মানে রাগে কোনটার সর্বাঙ্গ জ্বলে গেল। সে খানিকটা জল পান করে নিল, মানে খানিকটা পানি খেয়ে নিল সে, কিন্তু তাতে শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হলো না। শারীরিকভাবে সে ভেঙে পড়েছে, তারপরে হচ্ছে সে খাবার খায়নি, তো সব মিলিয়ে পানি খেয়েও তার অবস্থার উন্নতি হচ্ছে না। কিভাবে হবে, শক্তি নেই তার শরীরে। এরপরে দেখো, পালাবার অদম্য ইচ্ছা অতি কষ্টে দমন করে সারা রাত সে জেগে কাটালো। সে জানে শিকল ভাঙবার চেষ্টা করলেই ঝনঝনানির শব্দে পাশের কুটিরের লোক ছুটে আসবে। ইতিমধ্যে এই কুকুরের ডাকে গাড়ির চালকটি একবার বেরিয়ে এসে শিকল পরীক্ষা করে গিয়েছে। অর্থাৎ সে পালানোর চেষ্টা করছে, পালানোর জন্য সে যদি শিকলটাকে নড়াচড়া করে বা শিকলটাকে কিছু করার চেষ্টা করে, ঝনঝনানির শব্দ হবে, তখন সবাই চলে আসবে, তখন সে আর পালাতে পারবে না। এবং একটু আগেই কি হলো, যে ঝনঝনানির শব্দ, সে চেষ্টা করছিল পালানোর জন্য, তখন ঝনঝনানির শব্দে তখন হচ্ছে কুকুরের ডাকে
ইতিমধ্যেই কিন্তু কুকুরের ডাকে গাড়ির চালক কি করলো, বেরিয়ে এসে শিকলটা পরীক্ষা করে গেছে যে শিকলটা সে কোনটা ভেঙেছে কিনা বা শিকলটার কোনো ক্ষতিগ্রস্ত করেছে কিনা পালানোর জন্য। তো এটা অলরেডি কিন্তু পরীক্ষা করে গিয়েছে লোকটা। তো কোনটা এসব নিয়ে চিন্তা করছে। দেখো এরপর কি হচ্ছে, পূবের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছিল। কোনটা আর একটু জল পান করলো। এমন সময় সেই কালো লোক 4টে দ্রুত পায়ে এসে কোনটাকে টেনে তুলে আবার সেই গড়ানো বক্সের মতো গাড়িটাতে চড়ে বসলো। ঠিক আছে, কোনটা পানি পান করলো, আকাশ মানে সকাল হয়ে গেল, কোনটা পানি পান করছে। তখন লোক 4টা, কালো লোক 4টে কি করলো, কালো লোক 4জন ছিল, তারা এসে কোনটাকে আরেকটা গাড়িতে তুললো। দ্রুত পায়ে এসে মানে তাড়াতাড়ি হেঁটে এসে কোনটাকে আবার সেই গড়ানো বক্সের মতো গাড়িটাতে চড়ে বসালো। তারপর গাড়ি বড় রাস্তা দিয়ে আগের দিনের মতোই চললো। কোনটার 2 চক্ষু অপরিসীম ক্রোধ ও ঘৃণায় সামনের মানুষগুলোর পিঠের ওপর অগ্নিবর্ষণ করতে থাকলো। যদি এদের খুন করা যেত, কিন্তু বুদ্ধি স্থির রাখতে হবে, মাথা গরম করলে চলবে না, অযথা শক্তি ক্ষয় করে লাভ নেই। কিছু দূরে গিয়ে ঘন বন দেখা গেল। কতক জায়গায় গাছ কেটে জঙ্গল সাফ করা হয়েছে, আবার কিছু জায়গায় জঙ্গল পোড়ানো হচ্ছে। ধূসর বর্ণ ধোঁয়ার রাশি উঠছিল। সাদা মানুষরাও কি জুফরের মতো গাছপালা পুড়িয়ে জমির ফলন শক্তি বৃদ্ধি করে? আচ্ছা, এখন গাড়ি চলছে, গাড়িতে তাকে বসিয়েছে, গাড়ি চলছে, গাড়ি নিয়ে যাচ্ছে আগের দিনের মতোই। কোনটা হচ্ছে ওই কালো মানুষদেরকে তাকাচ্ছে তাদের দিকে এবং তার চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। মানে কি, সে হচ্ছে কি করছে, রাগে ক্রোধে ফেটে পড়ছে যে সে পালাতে পারছে না, সে মুক্ত হতে পারছে না, এবং এই কালো মানুষগুলো তাকে সাহায্য করছে না। সব কিছু মিলিয়ে সে খায়নি কতদিন, শুধু পানি খেয়ে আছে। তারপরেও তার হচ্ছে কি ক্রোধে রাগে যেন তার চোখ থেকে অগ্নিবর্ষণ হচ্ছে, এরকম লাগছে। মানে মানে আগুন ঝরছে তার চোখে, ঠিক আছে, প্রতিবাদের জন্য। এরপরে হচ্ছে দেখো, ক্রোধে এবং ঘৃণায়, এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ক্রোধে এবং ঘৃণায়, একে তো রাগ আছেই, সেই সাথে ঘৃণা হচ্ছে। কেন? তারাও কালো মানুষ, তারপরেও তার উপর এরকম অমানবিক নির্যাতন করছে শুধুমাত্র শ্বেতাঙ্গদের কথায়, সাদা লোকদের কথায়, সাদা মানুষদের কথায়। তারপরে সে ভাবছে এদেরকে যদি আমি খুন করতে পারতাম, খুন করে যদি পালিয়ে যেতে পারতাম, ঠিক আছে, রাগে তার মাথায় এগুলো আসছে। কিন্তু সে আবার চিন্তা করছে যে আমার মাথাটাকে স্থির রাখতে হবে, বুদ্ধি করতে হবে পালানোর জন্য। এরকম করে অযথা চেষ্টা করে আমার শক্তি নষ্ট করা যাবে না, ঠিক আছে। এরপরে কি, কিছু জায়গায় আবার যখন তারা পথে যেতে লাগলো, তখন কিছু জায়গায় দেখলো কি যে জঙ্গল সাফ করা হয়েছে, আবার কিছু জায়গায় জঙ্গল পোড়ানো হচ্ছে। জঙ্গল পোড়ানো হয় কেন? জমির ফলন শক্তি বৃদ্ধি করার জন্য। তো জুফরেতে তার সে যেই জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু এই কাজটা করা হতো, এখানেও করা হচ্ছে। তো সেজন্য সে বলছে যে তারাও হয়তো জমির ফসলের শক্তি বৃদ্ধি করার জন্য, ফলন শক্তি বৃদ্ধি করার জন্য হয়তো এই কাজটা তারাও করে থাকে। এরপরে দেখো, আরও খানিকটা দূরে কাঠের তৈরি একটি ছোট্ট চৌকো কুটির, আর তার সামনে পরিষ্কার একখণ্ড জমি। একটা ষাঁড়ের পেছনে বাঁকানো হাতলওয়ালা কি একটা মস্ত জিনিস, মানে মস্ত মানে কি অনেক বড় জিনিস। একজন সাদা মানুষ হাতল দুটো চেপে ধরেছে, তাতে পেছনের মাটি বিদীর্ণ হয়ে যাচ্ছে। আরও দুটো রোগা মতন সাদা মানুষ গাছের নিচে উবু হয়ে আছে। 3টে রোগা পটকা শুয়োর আর কিছু মুরগি চারপাশে। 3টা হচ্ছে শূকর, ঠিক আছে, 3টা হচ্ছে রোগা পটকা শুয়োর আর কিছু মুরগি চারপাশে ছুটোছুটি করছে। কুটিরের দরজায় একটা লাল চুলের সাদা মেয়ে মানুষ, ঠিক আছে, লাল চুলের সাদা মেয়ে মানুষ মানে শ্বেতাঙ্গ। কুটিরের দরজায় হচ্ছে লাল চুলের সাদা মেয়ে মানুষ। 3টে সাদা বাচ্চা খেলে বেড়াচ্ছিল এবং 3টা সাদা বাচ্চা খেলছিল। তারা গাড়িতে কোনটাকে দেখে হাত নেড়ে চেঁচাতে লাগলো। কোনটার ভাব দেখে মনে হলো সে হায়না শিশু দেখছে। কোনটার মনে হচ্ছে কে? সে হায়না শিশু দেখছে। এতদিনে সে সত্যি একটা সাদা মানুষের পুরো পরিবার দেখতে পেল। পথে যেতে যেতে আগেকার মতো আরও 2টি মস্ত সাদা বাড়ি দেখা গেল। প্রত্যেকটির উপর দিকে একটার উপর আর একটা চাপানো, 2টো বাড়ির সমান। প্রত্যেকটিরই কাছাকাছি বেশ কিছু ছোট ছোট অন্ধকার কুটির। কোনটা আন্দাজ করলো সেগুলোতেই কালো লোকদের বাস।
আর চারপাশে ঘিরে বিস্তীর্ণ তুলোর ক্ষেত। অল্পদিন আগে ফসল তোলা হয়েছে, তখনও গোছা গোছা তুলো চারিদিকে ছড়ানো ছিটানো। ওকে, দেখো তাহলে কি বলা হচ্ছে, কোনটা, খানিকটা দূরে যখন কাঠের তৈরি একটা ছোট্ট চৌকো একটা কুটির, আর তার সামনে আরও খানিকটা দূরে, মানে সে দেখছে যে আরও খানিকটা দূরে, আরও কিছুটা দূরে ছোট চৌকো কুটির, আর তার সামনে পরিষ্কার একখণ্ড জমি। তার সামনে হচ্ছে পরিষ্কার একটা জমি, মানে একটা জমি পড়ে আছে, এটাকে একখণ্ড জমি বলছে। একটা ষাঁড়ের পেছনে বাঁকানো হাতলওয়ালা কি একটা মস্ত জিনিস, একটা ষাঁড়ের পেছনে বাঁকানো একটা মস্ত জিনিস, মানে হচ্ছে কি ওই জমি সেচ দেওয়ার জন্য যে জিনিসটা হয়, লাঙল বা কিছু এরকম কিছু। তো সেটা আসলে সে আগে কখনো দেখেনি, এখানে এসে দেখছে। তো এখানে আসলে এই জায়গাটা কি অনেক উন্নত, তার আফ্রিকার সে যেই জায়গা থেকে এসেছে সেই জায়গা থেকে এটা অনেক উন্নত, এখানে অনেক কিছুই সে আগে দেখেনি। সো এখন সে দেখছে এবং এভাবে বর্ণনা করছে যে ষাঁড়ের পেছনে বাঁকানো হাতলওয়ালা একটা মস্ত বড় একটা জিনিস। একজন সাদা মানুষ হাতল দুটো চেপে ধরেছে, তাতে পেছনের মাটি বিদীর্ণ হয়ে যাচ্ছে। ট্রাক্টর জাতীয় কিছু একটা হবে তাহলে। এখানে বলছে কি যে একজন সাদা মানুষ হাতল দুটো চেপে ধরে আছে এবং তাতে পেছনের মাটি বিদীর্ণ হয়ে যাচ্ছে, মানে পেছনের মাটিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আরও দুটো রোগা মতন সাদা মানুষ গাছের নিচে উবু হয়ে আছে। আরও দুটো রোগা মতন মানে হচ্ছে স্বাস্থ্য কম একটু মানুষটার, তারা হচ্ছে কি করছে, সাদা মানুষই তারা গাছের নিচে উবু হয়ে আছে, মানে গাছের নিচে তারা হচ্ছে আরাম করছে। 3টি রোগা পটকা শুয়োর আর কিছু মুরগি চারপাশে ছুটোছুটি করছে। কুটিরের দরজায় একটা লাল চুলের সাদা মেয়ে মানুষ, ঠিক আছে, লাল চুলের সাদা মেয়ে মানুষ মানে হচ্ছে তোমার শ্বেতাঙ্গদের লাল চুল থাকে, সাদা তারা শ্বেতাঙ্গ, তো সেরকম মেয়েকে দেখেছে, মেয়ে মানুষকে দেখেছে। আর 3টা বাচ্চা হচ্ছে কি করছে, খেলে বেড়াচ্ছে। তো এই 3টা বাচ্চাকে দেখে তার যেন মনে হচ্ছে যে সে হায়না শিশু দেখছে, কারণ কি তার এই ছোট ছোট শিশুর বাবা রাইতো কি করছে, দাস কিনে নিয়ে আসছে এবং তাদেরকে অমানবিক নির্যাতন করছে। তো সেজন্য কুন্টার কাছে যেন মনে হচ্ছে এই শিশুগুলো যেন হায়নার বাচ্চা, ঠিক আছে, তারাও নৃশংস, এরকম লাগছে তার কাছে। কারণ সে আসলে এতক্ষণ পর্যন্ত যা এক্সপিরিয়েন্স করেছে সকল মানুষ, সাদা মানুষগুলোকে তার কাছে হায়নার মতো লাগছে এবং সেই ছোটো ছোটো সাদা বাচ্চাগুলোকেও তার কাছে হায়না শিশু মনে হচ্ছে। এরপরে দেখো, এতদিনে সে সত্যি একটা সাদা মানুষের পুরো পরিবার দেখতে পেল। এতদিন তো পরিবার দেখতে পায়নি, এখন পরিবার দেখতে পাচ্ছে, তাদের সেচের জমি দেখতে পাচ্ছে, তাদের বাসা দেখতে পাচ্ছে। পথে যেতে যেতে আগেকার মতো আরও 2টি মস্ত সাদা বাড়ি দেখা গেল, প্রত্যেকটির ওপর দিকে একটার উপর আর একটা চাপানো। বিদেশি বাড়িগুলো আমরা দেখি যে এটার সাথে আরও একটা উপরে একটা ফ্লোর থাকে। তো কোনটা হচ্ছে তোমার যে জায়গা থেকে এসেছে সেই জায়গাটা এত বেশি উন্নত ছিল না, তো এই ধরনের বাড়ি সে হচ্ছে আসলে আগে দেখেনি। তো এই জন্য বলা হচ্ছে কি একটার উপর একটা চাপানো, ঠিক আছে। এরপরে দেখো, দুটো বাড়ির সমান, প্রত্যেকটির কাছাকাছি বেশ কিছু ছোট ছোট অন্ধকার কুটির আছে। প্রত্যেকটি বাসার কাছাকাছি হচ্ছে ছোট ছোট অন্ধকার কুটির আছে, সেই কুটিরে সে আন্দাজ করলো যে সেখানেই হয়তো কুন্টারা বাস করে, সেখানেই হয়তো কালো লোকদের বাস, সেখানেই হয়তো কালো লোকদেরকে ওরা রেখেছে। আর চারপাশে ঘিরে বিদীর্ণ তুলোর ক্ষেত, আর চারপাশে বিস্তীর্ণ বড় হচ্ছে সুদূর প্রসারী তুলোর ক্ষেত, ঠিক আছে, তুলো চাষ করা হয়। অল্পদিনে আগে ফসল তোলা হয়েছে, তার মনে হলো যে অল্পদিন আগে হয়তো ফসল তোলা হয়েছে, কারণ এখনও গোছা গোছা তুলো চারদিকে ছড়ানো ছিটিয়ে আছে। তুলা তো উড়ে বাতাসে অনেক বেশি, তো সেজন্য বলছে যে ছড়ানো ছিটানো রয়েছে। ওকে, আমরা এতটুকু বুঝলাম। এরপর দেখো, পথে কোনটা আর একটা অদ্ভুত জিনিস দেখলো, আরেকটি অদ্ভুত জিনিস দেখলো। সেই জিনিসটা কি দেখো, রাস্তার ধার দিয়ে দুজন বিচিত্র দর্শন লোক যাচ্ছিল। প্রথমে সে ভাবছিল তারা বুঝি কালো, কাছাকাছি আসতে দেখা গেল তাদের গায়ের রং কেমন লালচে বাদামি, ঠিক আছে, তাদের গায়ের রং ছিল লালচে বাদামি। কতজন লোক দেখেছে? 2জন, ঠিক আছে, 2জন বিচিত্র দর্শন লোক যাচ্ছিল। দীর্ঘ কালো চুল দড়ির মতো পাকানো হয়ে পেছনে ঝুলছে, হালকা জুতো পায়ে, কোমরে সম্ভবত চামড়ার তৈরি এক ধরনের আচ্ছাদন ঝুলিয়ে লোক দুটো দ্রুত পায়ে হাঁটছিল, সঙ্গে তীর ধনুক। তারা সাদা মানুষ নয়, আবার আফ্রিকাবাসীও নয়, তাদের গায়ের গন্ধই আলাদা। গাড়ি দেখে তারা ভ্রুক্ষেপও করলো না, মানে গাড়ি দেখে তারা কোনো মানে পাত্তাই দিল না এরকম। পুরো 2 দিন উপবাসের পর কুন্টার দুর্বল লাগছিল।
দুদিন সে কি উপবাস করেছিল, মানে না খেয়েছিল, দুদিন সে হচ্ছে না খেয়েছিল, সে তাই তার শরীর দুর্বল লাগছে। চারদিকে কি ঘটছে সে বিষয়ে তার আর উৎসাহ ছিল না। কিছু সময় পরে গাড়ির চালক বাক্সের পাশে একটা আলো ঝুলিয়ে দিল। আবার খানিকটা পর সাদা মানুষটা কি যেন বলাতে গাড়ির চালক কুন্টার দিকে একটা চাদর ছুঁড়ে দিল। নিজেরাও গায়ে চাদর জড়িয়ে নিল। কোনটা শীতে কাঁপছিল, কিন্তু ওদের দেওয়া চাদর সে কিছুতেই ব্যবহার করবে না। তাকে শিকল দিয়ে বেঁধে রেখে আবার গায়ের চাদর দেবার বদান্যতা কেন? ঠিক আছে, বদান্যতা কেন? তাকে শিকল দিয়ে বেঁধে রেখে আবার গায়ের চাদর দেবার বদান্যতা কেন? মানে কোনটা চিন্তা করছে যে আমাকে তারা দাস হিসেবে মানে নির্যাতন করছে, আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, মুক্তও করে দিচ্ছে না, আবার আমাকে দরদ দেখিয়ে আবার চাদর দিচ্ছে শীতের জন্য। মানে এই দরদের তো দরকার নেই, এই উদারতার তো দরকার নেই, এই বদান্যতার তো দরকার নেই। ঠিক আছে, এটাই হচ্ছে সে চিন্তা করছে। কালো লোকটাকেও বলিহারি, সেই অগ্রণী হয়ে সাদা মানুষটাকে এসব কাজে সাহায্য করছে। কোনটাকে পালাতেই হবে, না হয় সে চেষ্টাতে তার প্রাণটাই যাবে। জীবনে আর কখনো জুফরে দেখবার সৌভাগ্য হবে না। যদি হয় তবে সে গাম্বিয়ার ঘরে ঘরে সাদা মানুষের এই অবিশ্বাস্য নিষ্ঠুরতার কাহিনী বলবে। সে চিন্তা করছে যে তাকে পালাতেই হবে, এবং চিন্তা করছে যে আসলে কালো মানুষটা এত শয়তান যে বলিহারি, ও কি করছে? শুধু সাদা মানুষটাকে সাহায্যই করছে, সাদা মানুষটার বলাতেই সব কিছু সে করছে, সাদা মানুষটার এক কথায় সে দাস। ঠিক আছে, তাহলে সে চিন্তা করছে যে যাই হোক, যত যাই হোক আমাকে পালাতেই হবে, না হলে আমি পালানোর চেষ্টা করতে করতেই হয়তো এখানে মরে যাব। আমি কি আমার যেখান থেকে আমি এসেছি জুফরে থেকে, সেখানে কি আমি আবার যেতে পারবো না? সেটা কি আমি নিজের চোখে আবার দেখতে পারবো না? সো সে এগুলো চিন্তা করতে করতে ভাবছে যে আমাকে পালাতেই হবে, আমাকে আমার জায়গায় আবার যেতেই হবে। তাহলে আমি যে গাম্বিয়ার ঘরে ঘরে সে যে জায়গা থেকে এসেছে সেই জায়গার নাম, সেখানে যেয়ে সেই ঘরে ঘরে সে এই কাহিনী বলবে, যদি পালাতে সে সমর্থ হয়, সক্ষম হয়। ঠিক আছে, এরপরে দেখো গাড়িটা বড় রাস্তা থেকে এবার একটা ছোট রাস্তায় ঢুকলো। দূরে আর একখানা ভুতুরে সাদা বাড়ি দেখা যাচ্ছে। সাদা বাড়িকে তার কাছে ভুতুরে কেন মনে হচ্ছে? কারণ এই সাদা মানুষটাই তো তাদেরকে বন্দি করে রেখেছে, অমানবিক নির্যাতন করছে, সেজন্য এটাকে সে ভুতুরে বাড়ি বলছে। আজ রাত্রে আবার কপালে কি আছে কে জানে। কোনটা বাড়ির সামনে পৌঁছেও সাদা বা কালো মানুষের কোনো চিহ্ন বা গন্ধ পেল না। সাদা মানুষটা গাড়ি থেকে নেমে কয়েকবার আড়মোড়া ভেঙে শরীরের আড়স্যতা কাটিয়ে নিল। তারপর সে বাড়ির ভেতর ঢুকে গেল। গাড়িটা আরও খানিকটা এগিয়ে একটা কুটিরের সামনে দাঁড়ালো। গাড়ির চালক কোনো ক্রমে নিজেকে উপর থেকে নামিয়ে নিল। বাতিটা হাতে নিয়ে অতি কষ্টে পা টেনে টেনে ঘরের দিকে রওনা দিয়ে কি যেন ভেবে ফিরে এলো। গাড়ির সিটের নিচে হাত বাড়িয়ে শিকলটা খুলে নিয়ে সে আবার যাওয়ার উপক্রম করলো। কোনটা সঙ্গে আসবে না দেখে শিকল ধরে হ্যাচকা টান মেরে তার উদ্দেশ্যে ক্রুদ্ধ স্বরে কিছু বলে উঠল। মুহূর্তে কোনটা তার ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রচণ্ড পরাক্রমে হায়নার শক্তিশালী চোয়ালের মতো কঠিন হাতে তার কণ্ঠনালী টিপে ধরল। বাতিটা মাটিতে পড়ে গেল। কালো লোকটার গলা দিয়ে একটা অবরুদ্ধ আওয়াজ বেরোলো। সে তার বলিষ্ঠ দুই হাতে কোনটার মুখে ও বাহুতে যথাসাধ্য আক্রমণ চালালো। কোথায় কোথায় আক্রমণ চালালো? সে তার বলিষ্ঠ দুই হাতে কোনটার মুখে ও বাহুতে, ঠিক আছে, যথাসাধ্য আক্রমণ চালালো। কিন্তু কোনটার গায়ে তখন অযুত হাতির বল। মানে কি, কোনটার গায়ে তখন অনেক বেশি শক্তি চলে এসেছে, অনেক বেশি বল চলে এসেছে, যেন হাতির শক্তির মতো। হাতি যেমন মোটা সোটা অনেক শক্তি, হাতির একটা চাপাতেই আমরা মরে যাব, তো সেরকমই বলছে যে তার শরীরে যেন হাতির মতো অনেক বল চলে আসলো, অনেক শক্তি চলে আসলো। সে নিজের শরীর বাঁকিয়ে শত্রুর ঘুষি, হাঁটুর গুঁতো, পায়ের লাথি এড়াবার চেষ্টা করছিল, কিন্তু হাতের চাপ শিথিল হতে দেয়নি। অবশেষে লোকটার গলায় একটা ঘর ঘর শব্দ হতে থাকলো। তার শক্তিহীন নিঃসার দেহ মাটিতে লুটিয়ে পড়লো। মানে তার শরীরে কোনো ছিল না, জ্ঞান ছিল না, মানে তার শরীরে কোনো কি বলবো যে থাকে না, সেন্স ছিল না। সেন্সটা হারিয়ে যে সে হচ্ছে কি মাটিতে লুটিয়ে পড়লো, মাটিতে শুয়ে পড়লো। কোনটা ভুলুণ্ঠিত দেহ আর উল্টে পড়া বাতির কাছ থেকে দ্রুত বেগে সরে গেল। ক্ষেতের অসমান কর্কশ জমির উপর দিয়ে সে নিচু হয়ে দৌড়াতে লাগলো। এতদিনের অব্যবহারে
শরীরের পেশিগুলো যন্ত্রণায় প্রচণ্ড আর্তনাদ করছিল, কিন্তু ঠান্ডা হাওয়াতে তার আরাম বোধ হচ্ছিল। আর মুক্তির আনন্দে সর্বদেহ মন আতশবাজির মতো ফেটে পড়তে চাইছিল। আর মুক্তির আনন্দে সর্বদেহ মন আতশবাজির মতো ফেটে পড়তে চাইছিল। ঠিক আছে, তার মানে কি, সে যে এতক্ষণ ধরে পরিকল্পনা করছিল যে সে পালিয়ে যাবে, মুক্ত হবে, সেটা সে আসলে এখন হলো। যখন রাত হয়ে আসলো, সাদা মানুষটা গাড়ি থেকে তার বাড়িতে চলে গেল, তখন সেই গাড়িটা আরেকটু দূরে যেয়ে সেই কুটিরে কালো মানুষটা যে ছিল গাড়ি চালক, সে কুটিরে প্রবেশ করলো, করে কি করলো, কি যেন চিন্তা করে আবার ফিরে আসলো। মানে কুনটাকেও তো নিয়ে যেতে হবে, সেই জন্য কুনটাকে সে নিয়ে যাওয়ার জন্য শিকলটা খুলে টান দিল, কিন্তু কুনটা আসলো না। তখন কি করলো, সে হ্যাচকা টান মারলো, জোরে করে টান মারলো যাতে কুনটাকে নিয়ে যেতে পারে। কিন্তু তখনই কুনটা কি করলো, তার উপর আক্রমণ করলো, তার উপর আক্রমণ করে তার যত শক্তি আছে সব শক্তি দিয়ে তাকে পরাজিত করলো। সে নিশার হয়ে মাটিতে পড়ে রইল, সেই আরেকটা কালো যে মানুষটা ছিল। তো কুনটা তখন কি হয়ে গেল, মুক্ত হয়ে গেল। তার শরীর যেন চলছে না, সে তখন কি করলো, তাকে তো পালাতেই হবে, কিন্তু তার শরীরে যেন অনেক শক্তি চলে আসলো, তার ভালো লাগছে, তার গরম লাগছে যে মারামারি করে লোকটাকে হারিয়ে সে মুক্ত হয়ে গেছে। তার তখন শীতের বাতাসে তার শীত লাগার কথা, কিন্তু তার শীত লাগছে না, তার তখন সেই বাতাসে যেন আরাম বোধ হচ্ছে, ঠান্ডা হাওয়াতে আরাম বোধ হচ্ছে। এবং সে কি করলো, মুক্তির আনন্দে সর্বদেহ মন আতশবাজির মতো ফেটে পড়তে চাইছিল। তার মুক্তির আনন্দে তার মহানন্দ হচ্ছে, আতশবাজির মতো সে মনে হচ্ছিল যে ফেটে পড়ে। ঠিক আছে, এরকম করে সে মুক্ত হয়ে গেল। তো আমরা গল্পটা শেষ করলাম, এখন আমরা লেখক পরিচিতিটা একটু পড়ে ফেলি। দেখো, আমরা অলরেডি জেনে ফেলেছি যে অ্যালেক্স হ্যালি এই গল্পটা লিখেছেন, এবং সে কিন্তু একজন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান লেখক। ঠিক আছে, সে কিন্তু একজন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান লেখক। ঠিক আছে, আফ্রিকান বংশোদ্ভূত মানে সে আফ্রিকান, কিন্তু চাকরি সূত্রে বা সে হচ্ছে আমেরিকায় থাকে এবং আমেরিকায় লেখালেখি করে। তিনি জন্মেছেন 1921 খ্রিস্টাব্দে। রুটস বইটির জন্যই মূলত তার বিশ্বজুড়ে খ্যাতি। কোন বইটির জন্য? রুটস বইটি তার লেখা। ঠিক আছে, রুটস বইটি কার লেখা? অ্যালেক্স হ্যালির। রুটস বইটির জন্যই সে হচ্ছে বিশ্বজুড়ে বেশি খ্যাতি তার। ঠিক আছে, এই উপন্যাসের গল্প নিয়েই পরবর্তীকালে নির্মিত হয়েছে চলচ্চিত্র ও টিভি সিরিজ। হ্যালি মৃত্যুবরণ করেন 1992 খ্রিস্টাব্দে। তোমরা চাইলে এই টিভি সিরিজগুলো দেখে নিতে পারো কিন্তু। ঠিক আছে, এরপরে দেখো, এই গল্পটাই অনুবাদ করেছেন কে? গীতি সেন। ঠিক আছে, গীতি সেনের জন্ম কোথায়? কুমিল্লায়। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পর সপরিবারে ভারতের পশ্চিমবঙ্গে চলে যান। শেকড়ের সন্ধানে তার উল্লেখযোগ্য অনুবাদ কর্ম হচ্ছে শেকড়ের সন্ধানে, গীতি সেনের উল্লেখযোগ্য অনুবাদ কর্ম। আমরা এই লাইনগুলো মনে রাখবো যে অ্যালেক্স হ্যালি কোন বইটির জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে তার, আর গীতি সেন কোন অনুবাদ কর্মটি উল্লেখযোগ্য বা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেই অনুবাদ কর্মটির নামও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা তো অলরেডি মূল গল্পটা পড়ে ফেলেছি এবং মূল গল্পে কি আছে আমরা জেনে ফেলেছি। আমরা একটু তাড়াতাড়ি করে চলো পাঠ পরিচিতি ও মূল ভাবটা দেখে নিই। গল্পটি অ্যালেক্স হ্যালির রুটস উপন্যাসের অংশবিশেষ। ঠিক আছে, অ্যালেক্স হ্যালির রুট উপন্যাসের অংশবিশেষের অনুবাদ হচ্ছে এই গল্পটা, যেটা আমরা এতক্ষণ পড়লাম, মুক্তি গল্পটা। রুটস উপন্যাসের অংশবিশেষের অনুবাদ। গল্পাংশে আফ্রিকার গাম্বিয়া নামক দেশের একটি গ্রাম জুফরে। ঠিক আছে, গল্পের অংশটিতে আমরা দেখতে পাই যে আফ্রিকার গাম্বিয়া নামক একটা দেশ, আফ্রিকার গাম্বিয়া নামক দেশের একটা গ্রাম হচ্ছে জুফরে। ঠিক আছে, সেখানে এই কুনটা থাকতো, এই কুনটা সেই গ্রামের অধিবাসী। ওকে, কুনটা সেই গ্রামের অধিবাসী। কালো এই মানুষটিকে ধরে নিয়ে এসেছে সাদা আমেরিকানরা দাস হিসেবে। তাকে বিক্রি করা হবে, পোশাক পরিয়ে পরিপাটি করে দাস বাজারে তাকে বিক্রি করা হলো $850। এগুলো কিন্তু আমরা মনে রাখবো, কত টাকায় বিক্রি করা হয়েছে। ঠিক আছে, এবং সে কোথাকার অধিবাসী ছিল? সে হচ্ছে আফ্রিকার গাম্বিয়া নামক দেশের জুফরে নামক গ্রামের অধিবাসী ছিল কুনটা। ওকে, এভাবে আমরা মনে রাখবো, এগুলো আমাদের এমসিকিউতে চলে আসতে পারে। কোনটা তরুণ যুবক, বাজারে তার মূল্য বেশি, কেননা তাকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়া যাবে। ভালো দাম দিয়ে কিনে নিয়ে গেল এক সাদা লোক। কোনটার সঙ্গে
তারা খুব দুর্ব্যবহার করলো, মানে খারাপ ব্যবহার করলো, অপমান করলো। সে দেখতে পেল তার মতোই অনেক কালো আছে দাসবাজারে কিংবা সাদা মানুষদের বাড়িতে। সাদাদের জন্য কাজ করছে কোনটার মনের ভেতর শুধু পালাবার ইচ্ছা। সুযোগের অপেক্ষায় থাকলো সে। তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সাদা লোকদের কোনো এক বাড়িতে। রাত্রিবেলা পৌঁছালো সেই বাড়ি। সাদা লোকটি যখন গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে গেল, তখন সে ঝাঁপিয়ে পড়লো গাড়ি চালকের উপর। প্রচণ্ড আক্রোশে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করলো তাকে। লোকটি মাটিতে লুটিয়ে পড়লো, পালিয়ে গেল কোনটা। তার শরীর ও মনে তখন মুক্তির প্রবল আনন্দ। আফ্রিকার ইতিহাসে এমন এক সময় ছিল যখন সাদারা কালোদের বন্দি করে বিভিন্ন দেশের দাসবাজারে বিক্রি করত। মুক্তি গল্পটিতে দাস ব্যবসার একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। মুক্তি গল্পটিতে দাস ব্যবস্থার একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এই গল্পে তরুণ কোনটা তার বুদ্ধি, সাহস, শক্তি দিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছে। ঠিক আছে, গল্পটিতে জাতিগত ও বর্ণগত নিপীড়ন থেকে মুক্ত হবার তীব্র বাসনারই প্রকাশ ঘটেছে। ঠিক আছে, গল্পটিতে জাতিগত বর্ণগত নিপীড়ন থেকে মুক্ত হবার তীব্র বাসনাই প্রকাশ ঘটেছে। অর্থাৎ এখানে আমরা একজনের গল্প পড়ছি যিনি হচ্ছেন আফ্রিকার হচ্ছে গাম্বিয়া নামক দেশের জুফ্রে গ্রামের একজন মানুষ। তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে এবং $850 এবং কি হয়েছে, সেখান থেকে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তার প্রতি অমানবিক অত্যাচার করা হচ্ছে। তখন সে কি করছে, তার মনের মধ্যে মুক্তির অদম্য ইচ্ছা, সে মুক্ত হতে চাচ্ছে, সে এখানে থাকতে চাচ্ছে না, সে মুক্ত হয়ে তার দেশে আবার ফিরে যেতে চাচ্ছে। তো তখন কি হয়েছে, তখন হচ্ছে তোমার সেই সময়ে কালে কৃষ্ণাঙ্গ মানুষদেরকে সাদা মানুষরা, শ্বেতাঙ্গ মানুষরা কি এরকম করে দাস হিসেবে নিয়ে যেত। তাদের কোনো অধিকার ছিল না, শুধুমাত্র তারা কালো দেখে। ঠিক আছে, এটাকে কি বলা হতো, বর্ণবাদ। মানে শুধুমাত্র তারা কালো, সেজন্য তাদেরকে নির্যাতন করা হতো। আচ্ছা, একজন মানুষ কালো, একজন মানুষ সাদা, সেটা কি সে তার নিজের ইচ্ছায় হয়েছে? সে তার নিজের ইচ্ছায় হয়নি, আল্লাহ তাকে বা সৃষ্টিকর্তা তাকে সেভাবে সৃষ্টি করেছে, কিন্তু এটা তো তার দোষ না। কিন্তু তখনকার সময় কি করতো, কালো মানুষদেরকে মানুষ হিসেবেই গণ্য করা হতো না। তো সেটারই এক ঝলক আমরা কিন্তু এখানে দেখলাম। তো কালো মানুষটা বা কোনটা তখন কি হলো, মুক্ত হয়ে গেল, সেই মানুষটার সাথে মারামারি করে সেকে প্রতিহত করে সে হচ্ছে মুক্ত হয়ে গেল। এবং মুক্তি গল্পটি আর মাধ্যমে আমরা কি শিখেছি, কি জানতে পারছি, যে দাস ব্যবস্থার একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পেয়েছি, দাস ব্যবস্থার প্রতিচ্ছবি দেখতে পেয়েছি এবং গল্পটিতে জাতিগত ও বর্ণগত নিপীড়ন থেকে মুক্ত হবার তীব্র বাসনা প্রকাশ ঘটেছে। ঠিক আছে, আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী কোন গল্প তোমাদের দরকার সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।